যে মানচিত্রের সীমানা আঁকা হয়েছিল লাখো মানুষের রক্ত আর আত্মত্যাগের বিনিময়ে, আজ সেই মানচিত্রের দুই প্রান্তে দাঁড়িয়ে দুই প্রতিবেশী একে অপরের দিকে তাকাচ্ছে, এক বুক গভীর অবিশ্বাস আর একরাশ অমীমাংসিত প্রশ্ন নিয়ে। আমরা কি শুধুই মানচিত্রের কাঁটাতারে বাঁধা দুটি প্রতিবেশী, নাকি একে অপরের পরম বন্ধু, অথবা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে অনিবার্য কোনো প্রতিপক্ষ? গত ৫.৫ দশকে ভারত বাংলাদেশ সম্পর্কের যে সমীকরণ গড়ে উঠেছিল ২০২৪ সালের আগস্টের এক ঝোড়ো বিকেলে, তা চিরতরে খণ্ড বিখণ্ড হয়ে গেছে। আর আজ ২০২৬ সালের এই পরিবর্তিত বাস্তবতায় দাঁড়িয়ে কি ভাবছে ঢাকা, আর কি চাইছে নয়াদিল্লি? ইতিহাসের সবচেয়ে বড় মোড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে সমগ্র দক্ষিণ এশিয়া। যে দ্বিপাক্ষিক সম্পর্ককে একসময় বলা হতো রক্তের বন্ধন কিংবা কূটনৈতিক সম্পর্কের রোল মডেল, আজ তা ঠেকেছে নিখাত লাভ ক্ষতির হিসেব নিকাশের টেবিলে। কেন রাতারাতি তৈরি হলো এই হিমশীতল দূরত্ব? কেন সাধারণ মানুষের মনে পুঞ্জীবিত হলো এত তীব্র অবিশ্বাস? আর বিগত ২০২৫ এবং চলমান ২০২৬ সালে ঘটে যাওয়া একের পর এক ভূ রাজনৈতিক ঘটনা কিভাবে বদলে দিচ্ছে দুই দেশের কোটি কোটি মানুষের ভাগ্য ও মনস্তত্ত্ব? আজ আমরা কোনো কূটনৈতিক আবরণ রাখব না, কোনো লৌকিকতার চাদরে সত্যকে ঢাকব না। আজ আমরা শুনব সীমান্তের কান্নার অকাট্য সত্য, রাজনীতির অন্দরমহলের জটিল খেলা এবং দুই দেশের সাধারণ মানুষের মনের অব্যক্ত ও নির্ভীক কথা। চলুন শুরু করা যাক আজকের আলোচনা। দৃশ্য ১, ইতিহাসের সেতু ও স্বর্ণযুগের অবসান। ইতিহাসের পাতা উল্টালে আমাদের ফিরে যেতে হবে ১৯৭১ সালের সেই অগ্নিঝরা দিনগুলোতে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান অনস্বীকার্য, এ কথা ইতিহাসের পাতায় চিরকাল অক্ষয় থাকবে। প্রায় ১ কোটি শরণার্থীকে আশ্রয় দেওয়া, মুক্তিযোদ্ধাদের অস্ত্র ও প্রশিক্ষণ এবং শেষ মুহূর্তে যৌথ বাহিনীর সরাসরি সামরিক অংশগ্রহণ দুই দেশের সম্পর্ককে একটি আত্মিক ও ঐতিহাসিক বন্ধনে রূপ দিয়েছিল। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই সম্পর্ক সবসময় এক লাইনে চলেনি। এতে এসেছে বহু উত্থান পতন। তবে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ ১৫ বছর এই সম্পর্ককে কূটনৈতিক পরিভাষায় অভিহিত করা হতো দুই দেশের সম্পর্কের স্বর্ণযুগ বা সোনালী অধ্যায় হিসেবে। কিন্তু এই স্বর্ণযুগ কি আসলেই দুই দেশের সাধারণ মানুষের জন্য সমান আনন্দের কিংবা লাভজনক ছিল, নাকি এটি ছিল কেবলই একটি নির্দিষ্ট দল বা বিশেষ সরকারের সাথে দিল্লির একপাক্ষিক ও স্বৈরতান্ত্রিক মধুর সম্পর্ক? এই প্রশ্নটি আজ ২০২৬ সালে এসে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারতের নীতি নির্ধারকেরা বিগত ১.৫ শতকে বাংলাদেশের সাধারণ জনগণের মন জয় করার চেয়ে একটি বিশেষ রাজনৈতিক ধারাকে জোরপূর্বক টিকিয়ে রাখতেই তাদের সমস্ত কূটনীতি ও গোয়েন্দা শক্তি নিয়োগ করেছিলেন। এমনটাই মনে করেন এই দেশের সিংহভাগ মানুষ। দিল্লির সাউথ ব্লক ঢাকাকে একটি স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে দেখার চেয়ে নিজেদের একটি সুরক্ষিত বাফার স্টেট বা অনুগত অঞ্চল হিসেবে দেখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছিল। বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ কিংবা রাজনৈতিক নিপীড়নের উপর দিল্লির অলিখিত সমর্থন এই দেশের মানুষের মনে তীব্র ক্ষোভের জন্ম দিচ্ছিল। ফলে ২০২৪ সালের ৫ই আগস্ট এক আন্দোলনের কারণে শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং তিনি সশরীরে ভারতে আশ্রয় নেন। তখন রাতারাতি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এক অভূতপূর্ব শূন্যতা, ধাক্কা ও শিথিলতার সৃষ্টি হয়। ১৫ বছর ধরে দিল্লির তৈরি করা তাসের ঘর মাত্র এক বিকেলে ভেঙে পড়ে। কারণ দিল্লির নীতি ছিল ব্যক্তি ও দলকেন্দ্রিক, কোনো রাষ্ট্র বা জনগণ কেন্দ্রিক টেকসই নীতি সেখানে ছিল না। একটি দেশের সমস্ত ডিম একটি মাত্র ঝুড়িতে রাখার যে কৌশলগত ভুল ভারত করেছিল, ২০২৪ সালের পর তার মাসুল দিতে হচ্ছে দুই দেশকেই।
2024-এর ঐতিহাসিক পরিবর্তনের পর 2025 সালের শুরু থেকেই বাংলাদেশের রাষ্ট্র কাঠামো, অভ্যন্তরীণ রাজনীতি এবং বিশেষ করে পররাষ্ট্রনীতিতে এক আমূল ও বৈপ্লবিক পরিবর্তন লক্ষ্য করা যায়। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী সময়ে গড়ে ওঠা নতুন রাজনৈতিক শক্তিগুলো বিশ্বমঞ্চে স্পষ্ট বার্তা দেয়, বাংলাদেশ আর কারো পকেটের রাষ্ট্র নয়, কারো করত রাজ্য নয়। বাংলাদেশ তার ঐতিহ্যগত পররাষ্ট্রনীতি অর্থাৎ সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এই নীতির প্রকৃত, স্বাধীন এবং দ্বিপাক্ষিক বাস্তবায়ন শুরু করে। ঢাকা থেকে খুব স্পষ্ট, পরিচ্ছন্ন এবং কঠোর ভাষায় নয়াদিল্লিকে জানিয়ে দেওয়া হয়, এখন থেকে সম্পর্ক হবে সম্পূর্ণ সমতা, পারস্পরিক ভূ রাজনৈতিক শ্রদ্ধা এবং ন্যায্যতার ভিত্তিতে। কোনো ধরনের একপাক্ষিক অনুগত আচরণ আর বরদাশত করা হবে না। নয়াদিল্লি প্রথমে বাংলাদেশের এই আমূল এবং স্বাধীন পরিবর্তনকে অত্যন্ত শঙ্কা, সন্দেহ, ক্রোধ এবং নেতিবাচক চোখে দেখে। তারা এই পরিবর্তনকে নিজেদের কৌশলগত পরাজয় হিসেবে বিবেচনা করে। ফলে 2025 সাল জুড়ে ভারতের মূলধারার কর্পোরেট সংবাদ মাধ্যম এবং উগ্র ডানপন্থী রাজনৈতিক আইটি সেল থেকে বাংলাদেশকে নিয়ে এক ভয়াবহ ও পরিকল্পিত আন্তর্জাতিক প্রোপাগান্ডা ছড়ানো শুরু হয়। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের নামে কৃত্রিম, বানোয়াট ও অতিরঞ্জিত বয়ান তৈরি করে আন্তর্জাতিক মহলে ঢাকাকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে কোণঠাসা করার আপ্রাণ চেষ্টা করা হয়। এর স্বাভাবিক প্রতিক্রিয়ায় বাংলাদেশের সাধারণ মানুষের মনে ভারত বিরোধী ক্ষোভ আরও তীব্র ও মারমুখী রূপ নেয়। 2026-এর এই দিনগুলোতে এসে ভারতের পররাষ্ট্রনীতিতে কিছুটা সুর নরম হতে এবং বাস্তবতাবোধ ফিরে আসতে দেখা যাচ্ছে। হাই কমিশনারদের দৌড়ঝাঁপ এবং কূটনৈতিক বার্তাগুলো বলছে তারা বুঝতে পেরেছে যে দাদাগিরি, নিষেধাজ্ঞা বা ভয় দেখিয়ে নয়, বরং বাংলাদেশের নতুন ও স্বাধীন বাস্তব শক্তিকে স্বীকার করে নিয়েই তাদের আলোচনার টেবিলে বসতে হবে। অন্যথায় দক্ষিণ এশীয়